মশক নিধনে শত কোটি টাকা খরচেও ফলাফল শূন্য। ঢাকার 2 সিটির কার্যক্রমকে লোক দেখানো বলছেন নগরবাসী। ওষুধের মান নিয়ে প্রশ্ন। এত মশা রুমে সন্ধ্যার পর থাকা অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না। সন্ধ্যার টিটির মধ্যে বয় যায় না মশার কারণে। পড়াশোনা করতে বসলে তখন মশায় কামড়ায়। জনগণ এখন আর থাকতে পারে না মশার কামড়ে। ময়লা তো মশার বিস্তার তো হবে। ঠিকমতো ওষুধ দিত তাহলে মশা একটু কমতো। একই এলাকায় একই সাথে একটা চিরুনি অভিযান হবে, যেখানে সব কার্যক্রম সমন্বিতভাবে হবে। বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা। এডিসের প্রজনন স্থল ধ্বংসে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ। ফগিং হেলথ হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, কিন্তু মশা কোনো রকম ইফেক্টিভলি সে মশা কিল করতে পারে না। সো এই টাকাটা আমরা বাতাসে উড়িয়ে দেওয়া ছাড়া আমি আর এটাকে কোনো কিছু মনে করি না। মশা যেখানে জন্মায় সেই ব্রিডিং প্লেস ম্যানেজমেন্ট করতে হবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপি নেতাদের। চক্রান্তের জাল বিস্তার করছে প্রশাসনে থাকা স্বৈরাচারীর সহযোগীরা। 53 বছরের শাসন কাঠামোয় গণতন্ত্রের ঘাটতিতে প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরতন্ত্র, মন্তব্য আলী রিয়াজের। নিজেদের ক্ষমতা অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি, বললেন সিইসি। আন্দোলনের মুখে দায়িত্ব থেকে সরে গেলেন কুয়েটের ভিসি, প্রো ভিসি। অনশন ভাঙলেন শিক্ষার্থীরা। বিকেলে ক্যাম্পাসে আনন্দ মিছিল। 4 মে একাডেমিক কার্যক্রম শুরু। অবৈধ স্থাপনা উচ্ছেদের রাজুক ও সিটি কর্পোরেশনের অভিযান। খিলক্ষেতে ভেঙে ফেলা হলো রাস্তায় নির্মিত ভবনের একাংশ। নারায়ণগঞ্জে নকশা না মেনে তৈরি করা স্থাপনা অপসারণ। এবং দীর্ঘ 5 দশকের দাবি পূরণ। কক্সবাজার মহেশখালী নৌপথে সি ট্রাক চলাচল শুরু, উদ্বোধন করলেন উপদেষ্টা। নিরাপদ ও সাশ্রয়ী যাতায়াতের সুযোগে খুশি স্থানীয়রা। বর্ষার আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বাড়লেও নেই সিটি কর্পোরেশনের তৎপরতা। কিছু জায়গায় ওষুধ ছিটানো হলেও একে লোক দেখানো বলেও অভিযোগ নগরবাসী। বছর বছর অর্থ বরাদ্দ বাড়লেও নেই সুফল। কীটতত্ত্ববিদরা বলছেন 2 সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম কখনোই খুব শক্তিশালী ছিল না। এদিকে মৌসুম শুরুর আগেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে যাচ্ছেন প্রতিদিন গড়ে প্রায় 50 জন। সুমন আহমেদের তোলা ছবিতে আলামিন তুষারের প্রতিবেদন। সূর্যাস্তের এই দৃশ্য নগরবাসীর জন্য যতটা আনন্দের, ঠিক ততটাই আতঙ্কের। কেননা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর চলতি মাস পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন প্রায় 2500 জন, আর মৃত্যুর সংখ্যাটাও 20 ছুঁই। যদিও এতে যুক্ত নেই বেশিরভাগ বেসরকারি হাসপাতালের তথ্য। রাতের আধার তো আছেই, দিনেও সমানভাবে অত্যাচার চালায় এই কীট। এর জন্য ড্রেন আর খাল দখলমুক্ত করে পরিষ্কার না করাকে দুষছেন নগরবাসী। সঙ্গে আছে নির্মাণাধীন ভবন আর 2 বাড়ির মাঝে জমে থাকা পানি। এত মশা রুমে সন্ধ্যার পর থাকা অলিগলিতে কোন মশার কারণ থাকা যায় না। সন্ধ্যার সময় এইটির মধ্যে বয় যায় না মশার কারণে। পড়াশোনা করতে বসলে তখন মশায় কামড়ায়। পড়ার জায়গায় মশা মারতে হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে গেল 2 দশক ধরে বাংলাদেশে ধারাবাহিকভাবে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। 2022 থেকে 2024 সালে এই ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর মৃত্যুর হারটাও বাংলাদেশে ছিল সবচেয়ে বেশি। যখন সংক্রমণের হার বেড়ে যায় তখন নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ, হয় জেল জরিমানা। তবে সংক্রমণের গতির সঙ্গে কমে আসে তৎপরতা, আর যার প্রমাণ এই পরিবেশ। বরাবরের মতো চলতি অর্থ বছরেও মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটির বাজেট প্রায় 44 কোটি টাকা, আর উত্তর সিটির বরাদ্দ 110 কোটি টাকা। নিয়ম করে মশক নিধনে ঔষধও ছিটানো হয় ফগিংও, কিন্তু নগরবাসীর অভিযোগ কাজে আসে না এসবের কিছুই। জনগণ এখন আর থাকতে পারে না মশার কামড়ে। সব খালি ময়লা তো মশার বিস্তার তো হবে। ঠিকমতো ওষুধ দিত তাহলে মশা একটু কমতো।
তবে দুই সিটি কর্পোরেশনের দাবি মশার বাড়তি উপদ্রবে হিমশিম খেতে হচ্ছে তাদেরও। তাই এডিস ও কিউলেক্স নিয়ন্ত্রণে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন তারা। আপনি জনগণ যদি সচেতন হই তাহলে ডেঙ্গু নির্মূল করা সম্ভব। একই এলাকায় একই সাথে একটা চিরুনি অভিযান হবে, যেখানে সব কার্যক্রম সমন্বিতভাবে হবে। প্রায় 1000-এর উপরে ট্র্যাপ আমরা এই মুহূর্তে বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি, যে বেশি মশা যেখানে আছে, যেখানে আসলে আমরা ওষুধ দিয়ে কুল পাচ্ছি না, এখানে আমরা এটা আপাতত প্রাথমিকভাবে দিব। বর্ষা আসার আগে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে না পারলে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ফগিং এর মতো কার্যক্রমকে কেবলই লোক দেখানো বলেও মন্তব্য করেন তিনি। মশা যেখানে জন্মায় সেই ব্রিডিং প্লেস ম্যানেজমেন্ট করতে হবে। ফগিং হেলথ হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, কিন্তু মশা কোনো রকম ইফেক্টিভলি সে মশা কিল করতে পারে না। সো এই টাকাটা আমরা বাতাসে উড়িয়ে দেওয়া ছাড়া আমি আর এটাকে কোনো কিছু মনে করি না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে হাজারো রকমের ট্রেনিং প্রোগ্রাম আছে, কেন ভেক্টর কন্ট্রোলের একটা ট্রেনিং প্রোগ্রাম হবে না? মশক নিধনে গবেষণা নির্ভর দীর্ঘমেয়াদী সমাধানের দিকে যাওয়ার বিকল্প দেখছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের এই অধ্যাপক। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। বেড়েছে এবার মশার প্রকোপ। আমরা দেখেছি শহরের বেশ কিছু এলাকা ঘুরে, সেখানে কিন্তু আসলে ময়লার স্তূপ রয়েছে, জমা পানি রয়েছে, সেইখান থেকে কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে মশা। এবং এবছর আসলে গবেষণা করেও যেটি দেখা গেছে যে মশার ঘনত্ব কিন্তু আসলে শহরাঞ্চলে বেশ বৃদ্ধি পাবে। তাই যেই গবেষকরা আছেন তাদের কিন্তু প্রস্তাবনা এমনটিই ছিল যে এবার যদি সিটি কর্পোরেশন আগে থেকে আসলে যদি পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আসলে বর্ষার সময় এবং পরবর্তী সময়েও মশার যে প্রকোপ এডিস মশাও থেকে শুরু করে বিভিন্ন মশার প্রকোপ বাড়বে। এর ফলে কিন্তু হতে পারে ডেঙ্গু থেকে নানা মশাবাহী রোগের। আমরা আসলে দেখছি যে ঢাকার আমরা আগারগাঁর দুটি হাসপাতালে আমরা ঘুরেছি। এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী হাসপাতালে। এর আগে আমরা ঢাকার শিশু হাসপাতালেও কিন্তু ঘুরেছি। সেখানে আমরা দেখেছি যে ডেঙ্গু রোগীর সংখ্যা খুব একটা না বাড়লেও ডাক্তাররা বলছেন যে তারা আশঙ্কা করছেন যে আসলে ডেঙ্গু রোগী যারা আক্রান্ত রোগীরা আছে তারা আসলে বাসাতেই চিকিৎসা নিচ্ছে, যার ফলে হাসপাতালে রোগীর ভিড় কিছুটা কম। এদিকে আসলে আমি যদি একটু জানিয়ে রাখি যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবার কিন্তু আসলে কোরবানির ঈদের আগেই আসলে যদি মশা নিধনের জন্য আসলে সেনাবাহিনীর একটি হস্তক্ষেপ তারা কামনা করছেন। আমাদেরকে কিন্তু তিনি গতকালকে এই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন। এছাড়া পাশাপাশি তিনি আমাদেরকে বলছে যে ডেঙ্গুর প্রকোপ কমাতে প্রতি হাসপাতালেই আসলে একটি ডেঙ্গু ইউনিট খোলার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত দুটি হাসপাতালে ঘুরে কিন্তু আমরা ডেঙ্গুর নতুন কোনো আলাদা কোনো ইউনিট আমরা দেখিনি। তবে হাসপাতাল যে কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে ডেঙ্গু প্রকোপ বাড়লে এবং সামনে তারা আসলে একটি হাসপাতালে ডেঙ্গুর আলাদা ইউনিট খোলার চিন্তাভাবনা তারা করছেন। একটু জানাই যে হাসপাতালের ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে এই ডেঙ্গুর প্রকোপ ডেঙ্গু থেকে আসলে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য কিন্তু সিটি কর্পোরেশনের যে হস্তক্ষেপ সেটি অতীব জরুরি বলে তারা মনে করছেন। তো এই ছিল আসলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে। অন্য প্রসঙ্গ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের থাকা ফ্যাসিস্টের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রশাসনের রন্ধে রন্ধে থাকা ফ্যাসিস্টদের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করে বিএনপির অঙ্গ সংগঠন সহ শিল্পী রাজনীতিবিদদের বাড়িঘরে অগ্নিসংযোগ করছে। তিনি অভিযোগ করে বলেন, যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের ইন্ধনেই ফ্যাসিস্টদের অনুচররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সাহস দেখাচ্ছে। আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা পতিত ফ্যাসিস্টদের সহযোগীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে।
আঘাত করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। ঘর বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে। প্রশাসনের সর্বস্তরে এখনও দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান আছে। সরকারের 2-1 মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে নাকি স্বপদে বহাল রয়েছেন, এ ধরনের সংবাদ গণমাধ্যমে প্রায় প্রকাশিত হচ্ছে। একই দিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। এত অত্যাচারের পরে আমি জিজ্ঞাসা করলাম, কি রে, নেতায় নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতা আনা হবে, বিচার হবে, কারণ গলায় চুরি দেওয়া আমাদের দায়িত্ব না। দেখুন, সারা বাংলাদেশে বিএনপির হাতে কোন আওয়ামী লীগের কর্মী মারা গেছে এখনো নাই। তাই তারেক রহমানের যে এখন নেতৃত্ব, এই নেতৃত্বকে এই দেশে নানার একটা চক্রান্ত চলছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই দেশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর উপর অত্যাচার হয়নি বলেও দাবি করেন জয়নুল আবদিন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। 53 বছরে গণতন্ত্রের ঘাটতির কারণে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সকালে আম জনতার দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। আর দলীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তিকে না রাখার প্রস্তাব করেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। সকালে আম জনতার দলের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে আলী রিয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য হলো সবার সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ তৈরি করা, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে, যার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের পথ রেখা নির্মাণ করা হবে। বৈঠকে আম জনতা দলের সভাপতি মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বাংলাদেশকে প্রদেশে ভাগ করলে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে, তাই প্রদেশে ভাগ না করার সুপারিশ আম জনতার দলের। রাজনৈতিক দল হিসেবে আপনারা, অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যাতে করে আমাদেরকে পুনর্বার এরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে না হয়, পুনর্বার যেন আমাদের প্রাণ দিতে না হয়, পুনর্বার যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার মোকাবেলা করতে না হয়। ভবিষ্যতে যে পথরেখা নির্মাণের জন্য সকলে চেষ্টা করছেন, কমিশন কেবলমাত্র যাতে একটা ফ্যাসিলিটেটরের, অনুঘটকের কাজ করছে। সংস্কার প্রস্তাবনার দিকে তাকিয়ে না থেকে নিজেদের ক্ষমতা অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সকালে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন একথা জানান। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সিইসি জানান, ভোটের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার। তালিকা প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা সহ সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, রাজনৈতিক সমঝোতার বিষয়ে উদ্যোগ নেবে ঐকমত্য কমিশন, সে বিষয়ে কথা বলতে চায় না ইসি। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে অস্ট্রেলিয়া পাশে থাকবে বলে ইসিকে আশ্বস্ত করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। Bangladesh is going through as it moves towards open, free and fair elections. Australia stands by Bangladesh and we continue to work with you as best we can to support your effort. আমরা যেগুলো আশু আছে, যেগুলো ইমার্জেন্সি আমরা করে ফেলতে পারবো, সেগুলো ইলেকশনের আগে যেগুলো করা সম্ভব, যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা করব। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, সেটা এটা আমাদের হাতে নাই। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। চট্টগ্রাম ঢাকার পর এবার বরিশালে মামলার মাধ্যমে সিটি মেয়র হওয়ার চেষ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী। ভোটে কারচুপির অভিযোগ এনে 17 এপ্রিল হাত পাখার প্রার্থী সৈয়দ ফয়জুল করিমের করা মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে 5 মে। বৃহস্পতিবার শুনানির দিন থাকলেও তা হয়নি। তবে এদিন ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে মিছিল করেছেন তার অনুসারীরা। 2023 সালের সিটি নির্বাচনে হাত পাখার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে বৃহস্পতিবার সকালে বরিশালের সদর রোডে জড়ো হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। 11টার দিকে মিছিল নিয়ে তারা জেলা দায়রা ও জজ আদালতের সামনে ফজলুল হক এভিনিউ সড়কে অবস্থান নেন।
এদিন ফজলুল করিমের করা এক মামলার শুনানি হওয়ার কথা ছিল আদালতে, তবে দুপুর 12টার দিকে বাদীর আইনজীবী জানান আগামী 5ই মে শুনানির নতুন দিন ধার্য করা হয়েছে। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের পক্ষে এই মামলাটি আমরা ফাইল করি। তো এই মামলায় আজকে আদেশের জন্য ছিল, আমরা 17/4/2025 তারিখ ফাইল করি। আজকে আদেশের জন্য ছিল, আমরা শুনানি করছি। উনি বললেন যে আদেশটা আমি 5/5/2025 তারিখে দিতে চাচ্ছি। আমরা বললাম যে ঠিক আছে, আদালত যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা একমত। গত 17 এপ্রিল 2023 সালের সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ ও ফল বাতিল ঘোষণা চেয়ে মামলা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম। চরমোনাইপন্থী নেতাকর্মীরা বলছেন নির্বাচনে কারচুপি করে নৌকার প্রার্থীকে জয়ী করা হয়েছিল, তাই ফল ঘোষণা বাতিল করে দ্বিতীয় অবস্থানে থাকা ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করতে হবে। আমাদের শাইখের চরমোনাইকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মেয়র ঘোষণা করা। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট দিয়েছে, কিন্তু আওয়ামী খুনি হাসিনা তার ফুলতোভাইকে বিজয় করার জন্য পুলিশ প্রশাসন সহ ছাত্রলীগ যুবলীগকে ব্যবহার করে আর বিজয়কে ছিনিয়ে নিয়েছে। আমাদের এই সঠিক রায় যদি না হয় তা আমরা এই দেশ ইনশাআল্লাহ গণঅবস্থান পালন করব। 2023 সালের 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাদ 85,752 ভোট পেয়েছিলেন। দ্বিতীয় অবস্থানে থাকা হাত পাকার প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পান 34,345 ভোট। এদিকে ভোটের ফল ঘোষণা বাতিলের দাবিতে বুধবার মামলা করেছেন প্রতিদ্বন্দ্বিতা করা আরেক প্রার্থী ইকবাল হোসেন তাপস। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। টানা আন্দোলনের মুখে অবশেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্য। তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে দাবি পূরণ হওয়ায় অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। ভিসি ও প্রো ভিসির পদত্যাগের খবরে আনন্দ মিছিল করেন তারা। দীর্ঘ 58 ঘন্টার অনশন, টানা 2 মাসের আন্দোলন, অবশেষে কুয়েট শিক্ষার্থীদের মুখে ফুটেছে বিজয়ের হাসি। গত ফেব্রুয়ারিতে সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধ সহ 6 দফা দাবি তুলে ধরেন। এক পর্যায়ে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। একদিকে বন্ধ ক্যাম্পাস, অন্যদিকে অনশন। শিক্ষার্থীদের অনড় অবস্থানে একসময় নরম হয় প্রশাসন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ বেশিরভাগ দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। তবে আন্দোলন আরও শক্তিশালী হয়ে উপাচার্যের পদত্যাগের এক দফায় রূপ নেয়, যা দাগ কাটে সারা দেশে। ক্যাম্পাসে ছুটে আসেন শিক্ষা উপদেষ্টা সহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি। অবশেষে বুধবার মাঝরাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে আসে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতির ঘোষণা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্য। আমরা তখন পর্যন্ত বুঝতে পারি না যে এই ডিসিশনটা আসবে। আমরা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে পরের দিনটাও সার্ভাইভ করতে হবে। আমার এত ত্যাগ স্বীকার করার পরে আবার রাতের বেলা যখন আমরা এই সুসংবাদটা পাইছি, তখন আমাদের আর আনন্দের শেষ ছিল না। সর্বশেষ আমাদের দাবিটা পূরণ হয়েছে, সেটার জন্য দেশবাসীকেও ধন্যবাদ, কারণ পুরো দেশবাসী ছিল, অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি যত দ্রুত সম্ভব আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম ওগুলো পূরণ এবং ক্লাস পরীক্ষায় যত দ্রুত ফেরা যায়। ওদের দাবি পুরো হওয়ার পরে ক্যাম্পাসের ভিতরে কোনো সমস্যা নাই, এখানে নিরাপত্তা নিশ্চিত আছে। গতকাল বিকাল থেকে হল তো পুরোপুরি খোলা হয়ে গেছে, আর ক্লাস 4 তারিখ থেকে হল সে 4 তারিখ থেকে হবে। এদিকে বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন কুয়েটের উপাচার্য ও উপ উপাচার্য। তবে বিষয়টি আগেই অবগত হলে স্বেচ্ছায় পদত্যাগ করতেন বলে জানালেন উপ উপাচার্য। এখনো পর্যন্ত আমার কাছে স্বচ্ছ ধারণা নেই যে কি সমস্যার কারণে আমাকে অব্যাহতি দেওয়ার কথা বলা হলো। আমাকে যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতো বা আমাকে যদি আগে থেকেই বলা হতো, আমি হয়তো নিজেই পদত্যাগ করতাম। সরকার যদি মনে করে এটা অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। গত 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের জেরে কুয়েট ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের মধ্য দিয়ে আন্দোলনের সূত্রপাত। আগামী 4 মে শুরু হবে একাডেমিক কার্যক্রম। প্রশাসন শিক্ষার্থী উভয়ের উদ্যোগে শেষ পর্যন্ত এলো সমাধান। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, শিক্ষা, গবেষণা আর উন্নয়নের পথে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।
এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসে আছেন সহকর্মী বিল্লাল হোসেন সজল। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দেখা যাচ্ছে যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস, এবং আমরা দেখতে পেয়েছি শিক্ষক সমিতির মধ্যেও কিন্তু একটা উদ্বেগ প্রকাশ করছে। এইমাত্র আমাদের সঙ্গে কথা হয়েছে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে। তিনি যেটি বলছেন যে এই যে ঘোষণা উপাচার্য এবং উপ উপাচার্যদের পদত্যাগের ঘোষণার মধ্যে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বলেও কিন্তু তিনি দাবি করছেন। তিনি যেটি বলছেন, যেই ছাত্র রাজনীতি বা যে রাজনীতি নিষিদ্ধের জন্য এত আন্দোলন, আজকে কিন্তু তারা সেই রাজনীতির শিকার হয়েছেন বলে কিন্তু তারা দাবি করছেন। এর আগে আমরা শুনেছিলাম গতকাল কিন্তু শিক্ষক সমিতির পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে কুয়েট উপাচার্যকে যে পদত্যাগের বিষয়টি যদি চাপিয়ে দেওয়া হয় তারা কিন্তু মেনে দেবেন না। এমন প্রশ্নের উত্তর তিনি যেটি বলছেন যে যদি শিক্ষা কার্যক্রম সেটি গতকালের সিদ্ধান্ত ছিল, এখন তারা কি করবেন সেটা কিন্তু তারা এখনো সিদ্ধান্ত নেননি। তবে তারা যেটি উদ্বেগ প্রকাশ করছেন যে এই যে ঘটনাটি সেটি কিন্তু তারা কোনোভাবেই মেনে নেননি। ব্যাপারটি তিনি যেটি বলছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। পাশাপাশি আমরা কথা বলেছি কুয়েটের যে উপ উপাচার্যের সঙ্গে, তিনি যেটি বলছেন যে হয়তোবা যদি ব্যাপারটি পুনর্বিবেচনা করা যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো বলে তিনি দাবি করছেন। পাশাপাশি তিনি বলেছেন যদি আগেই তাকে বলা হতো তিনি কিন্তু পদত্যাগ করতেন বলেও দাবি করছেন। সব মিলে দেখা যায় শিক্ষক এবং যে শিক্ষার্থীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া বা পাল্টাপাল্টি প্রতিক্রিয়াও কিন্তু কাজ করছিল, যেমনটি এই ঘোষণার আগেও শিক্ষকরা এবং শিক্ষার্থীরা আলাদা অবস্থানে ছিলেন। সব মিলে বলা যায় যে এমনি সকাল থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে উচ্ছ্বাস যেমন আমরা দেখতে পেরেছি, এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে বিকেল 4টায় তারা আনন্দ মিছিল করবেন, এবং এর মধ্যে দিয়ে তাদের যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে কিন্তু শিক্ষার্থীরা দাবি করছেন। ঘটনার সূত্রপাতটি সেটি হচ্ছে গত 18 ফেব্রুয়ারি কিন্তু কুয়েটের যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবির জের ধরে কুয়েট যে ছাত্র দলের শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীর মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে। টানা 2 মাস এই আন্দোলনের পর এবং 58 ঘন্টা টানা অনশনের পর গতকাল রাতে কিন্তু যে কুয়েটের যে শিক্ষা উপাচার্য তার পদত্যাগের ঘোষণা আসে। এরই মধ্যে দিয়ে কুয়েট কিন্তু শান্ত হবার প্রক্রিয়ায় রয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আন্দোলনের যে সংবাদ, তার সর্বশেষ সংবাদ। ছিলাম কুয়েট ক্যাম্পাসে। বর্তমান সভ্যতাকে আত্মবিনাশী আখ্যা দিয়ে কার্বন নিঃসরণ মুক্ত বিশ্ব গড়তে তরুণদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বৃহস্পতিবার আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার বিশ্ববিদ্যালয়ে এক আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। ৩-0 পৃথিবী শীর্ষক সেমিনারে একক বক্তা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আলোচনায় অংশ নেন কাতার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকশো শিক্ষার্থী। অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের নতুন পৃথিবী বিনির্মাণের স্বপ্ন দেখান। বলেন, চাকরি নয়, হতে হবে উদ্যোক্তা। এ সময় তিনি সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে আরও বলেন, এটা সত্যিকারের উন্নয়নে কার্যকর। The civilization that we are going through is a self-destructive civilization. We cannot protect ourselves from that civilization. This civilization will kill us completely. We know that, but we ignore it. Okay, today is fine. They are talking about something which probably will never happen. Just ignore, make us comfortable. They say the environment is going into the direction that will destroy this whole planet. And in the process, we'll be destroyed. Because we created a civilization based on waste creation, if I can make it a simple statement. Every day we are creating waste. And every behavior that we promote is a waste-creating behavior. এর আগে বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে গেল সোমবার কাতারের দোহায় যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার তার সঙ্গে বৈঠক হয়েছে কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে বলেছেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। তিনি কাতারের ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ তাদেরকে কাতারকে ডেডিকেটেড একটা ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে এবং উনি এটা জানালেন। ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে, বাংলাদেশকে তারা সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে। কাতার 3 বছর পর পর বাংলাদেশ থেকে 725 জন করে সেনা সদস্য নেবে। প্রধান উপদেষ্টা কাতারের উপপ্রধানমন্ত্রীকে এই সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছেন বলে জানান শফিকুল আলম। কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয়, অলরেডি আমরা তো অ্যাকসেপ্টেন্স পেয়েছি। আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় 800 জনের মতো ট্রুপস নেবে। চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে, এবং ওনার তরফ থেকে এক ধরনের আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা। এদিন কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানিও অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। দোহায় প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথোপকথন একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ শীর্ষক একটি অনানুষ্ঠানিক কথোপকথনে অংশ নেন প্রধান উপদেষ্টা। সামাজিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে কথা বলেন অধ্যাপক ইউনুস। একই সঙ্গে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। Always talking about creating a new civilization. This civilization that we have around us is a self-destructive civilization. In order for ours to survive, we have to create a counter civilization so that we don't create those problems that we do right now, so that we can survive, we can live on this planet happily with the environment as our friend. Don't destroy it, protect it. খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার দোহা থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে চলছে উচ্ছেদ অভিযান। রাজধানীর বিভিন্ন স্থানে নিয়ম নীতির তোয়াক্কা না করে রাস্তার জায়গা দখল করে অনেকে গড়ে তুলেছেন স্থাপনা। এসব স্থাপনা উচ্ছেদে রাজধানীতে চলছে রাজুক ও নগর কর্তৃপক্ষের অভিযান। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপসারণ করা হয়েছে অবৈধ স্থাপনা। অভিযানে জরিমানা করা হয়েছে প্রায় 3 লাখ টাকা। যেখানে আবাসিক ভবন নির্মাণের কাজ চলছে তার সামনে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক স্থাপনা, তাও আবার রাস্তার জায়গা দখল করে। দুই পাশের দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান এক্সাভেটর দিয়ে গুড়িয়ে দেয় রাজুক। রাস্তা দখল করতে বাড়ানো হয়েছে ছাদের অংশ, আবার কেউ কংক্রিট বাড়িয়ে দিয়ে জায়গা বাড়ানোর চেষ্টা করেছেন। অনেকে রাস্তার ওপরেই তুলেছেন টিনের বেড়া। বৃহস্পতিবার দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অভিযান পরিচালনা করে রাজধানীর খিলক্ষেত নামাপাড়া এলাকায়। এ সময় বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনে অনিয়ম পাওয়া যায়। 15 ফিট রাস্তা থেকে ওনারা দখল করে নিয়ে ব্যত্যয় ঘটে বিল্ডিং করেছেন, সেটি আমরা ধ্বংস করে দিলাম। অবৈধ বাণিজ্যিক ব্যবহার আমরা বন্ধ করব, যতবার প্রয়োজন হয় ততবার ব্যবস্থা নিব। এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। সড়কে চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে বানানো হয়েছে প্রবেশদ্বার। মিরপুরের রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন রাস্তায় অবৈধভাবে নির্মিত গেটগুলোতে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং রাতের বেলাও ইমার্জেন্সি কেউ যদি বের হতে চায় তার জন্য যদি কোনো অসুবিধা না হয়, নির্বিঘ্নে চলাচল করার জন্য আমাদের এই উচ্ছেদ অভিযান। এদিকে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ বন্ধে নারায়ণগঞ্জে চতুর্থ দিনের মতো অভিযান পরিচালনা করেছে রাজুক। রূপগঞ্জের আমলাবো মদিনানগর এলাকায় নির্মাণাধীন 4টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভেঙে ফেলা হয় অবৈধ অংশ। অবৈধ অংশ ভেঙে ফেলার পাশাপাশি প্রতিটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জব্দ করা হয়েছে মিটার। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাস্তা পারাপারে প্রথমবারের মতো রাজধানীতে চালু হলো ট্রাফিক পুশ বাটন পদ্ধতি। প্রাথমিকভাবে 22টি পয়েন্টে চালু হলেও পর্যায়ক্রমে পুরো ঢাকাকে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানায় ট্রাফিক বিভাগ। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা সংশ্লিষ্টদের।
রাস্তা পার হতে চাপতে হবে ট্রাফিক সিগন্যালের পুশ বাটন। এরপর 100 সেকেন্ড অপেক্ষা। সবুজ বাতি জ্বলে উঠলেই রাস্তা পার হবেন পথচারীরা। বৃহস্পতিবার সকালে নিরাপদ পথচারী পারাপারে পরীক্ষামূলক প্রকল্প চালু করা হয় মিরপুর 2 নম্বরে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতে বেসরকারি প্রতিষ্ঠান জাইকার অর্থায়নে প্রকল্পটি ব্যবস্থাপনার দায়িত্বে আছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। নতুন এই পদ্ধতিতে পথচারীরা সন্তুষ্টি প্রকাশ করলেও দীর্ঘদিনের অভ্যাস বদলাতে হিমশিম খেতে হচ্ছে যানবাহন চালকদের। এতে কিছুটা বিপাকে পড়েন ট্রাফিক সহায়তা কর্মীরাও। এখন যে সিস্টেমটা করেছে এটা খুবই বেটার, বাচ্চা নিয়ে যাতায়াত করতে পারি স্বাচ্ছন্দ্যে। সবাই তো নিজের মতো করে চলে যাচ্ছে, কথা শুনে না। যারা কথা না শুনে তাদেরকে দাঁড়া করে রেখে অনেক মানুষ জ্বর হলে 2 মিনিট পরে নিয়ে যায়। উদ্যোগটা কন্টিনিউ করা উচিত। দেখা যায় যে রোড পার হতে গেলে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে যদি বলি এই উদ্যোগটা অনেক ভালো। মানুষ অভ্যাসগতভাবে সবকিছু আসলে একদিনে চেঞ্জ করা সম্ভব না। তাদেরকে বোঝানোর মাধ্যমে, অ্যাওয়ারনেসের মাধ্যমে এটা কিভাবে করা যায় সেই জিনিসটা আমরা প্ল্যান করছি। জাইকা জানায় গণসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের প্রয়োগ বাড়লেই আলোর মুখ দেখবে এই উদ্যোগ। আমরা যদি সম্মিলিতভাবে আমাদের যে রোড ইউজাররা তারা যদি ট্রাফিক আইন মানে তাহলেই এটা আমরা যেভাবে বলতেছি যে একদম ফ্রি এবং জ্যাম ফ্রি ঢাকা, তাহলে সেটা সম্ভব। এদিকে ভবিষ্যতে রাজধানী জুড়ে এই স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানায় ট্রাফিক বিভাগ। পথচারী প্লাস যারা গাড়ি চালক উভয়ের প্রতি আহ্বান, তারা যেন এই সিগন্যাল বাতি মেনে চললে আমরা মনে করি যে আমাদের প্রকল্প সাকসেসফুল হবে। ইতিমধ্যেই রাজধানীর মোট 22টি পয়েন্টে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ চলছে। এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা ডিএমপির ট্রাফিক বিভাগের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আনুষ্ঠানিকভাবে সি ট্রাক চলাচল শুরু হলো কক্সবাজার মহেশখালী নৌ রুটে। সকালে এর উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। এতে উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। গত শুক্রবার পরীক্ষামূলকভাবে সি ট্রাক চালু করা হয় কক্সবাজার মহেশখালী নৌ রুটে। 1 সপ্তাহ পর শুরু হলো নিয়মিত চলাচল। বৃহস্পতিবার সকালে এ রুটে আনুষ্ঠানিক সি ট্রাক চলাচলের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সি ট্রাক চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত দ্বীপের বাসিন্দারা। সি ট্রাক উদ্বোধনের পর কক্সবাজার থেকে মহেশখালী যান নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় এই নৌ রুটে আরও একটি সি ট্রাক দেওয়ার দাবি জানান স্থানীয়রা। শিগগিরই আরও একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দেন নৌ পরিবহন উপদেষ্টা। আমাদের যে লিমিটেড রিসোর্সের মধ্যে রয়েছে, যেটা গত 17, 18, 20, 30 বছরে হয়নি, তো এটা আমি মনে করি যে এটা সরকারের যেমন জনগণের চাহিদা ছিল বলেই এটা আমরা করতে পেরেছি। 250 যাত্রী ধারণ ক্ষমতার সি ট্রাকটি কক্সবাজার থেকে প্রতিদিন সকাল 8:30, দুপুর 12টা ও সন্ধ্যা 6টায় মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। মহেশখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে প্রতিদিন সকাল 7:30টা, বেলা 11টা এবং বিকেল 5টায়। সময় সংবাদ, কক্সবাজার। দুপুরের সময় আরও থাকছে। কাশ্মীরে হামলাকারীদের 2 জন পাকিস্তানি, দাবি ভারতীয় পুলিশের। মোদির রণহুঙ্কার, সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তির হুঁশিয়ারি, জবাব দিতে পাকিস্তানে জরুরি বৈঠক। রানা প্লাজা দুর্ঘটনায় দোষীদের অবিলম্বে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে 24 এপ্রিলকে জাতীয় শ্রমিক দিবস ও এদিন সাধারণ ছুটি ঘোষণার পরামর্শ তাদের। নিহত শ্রমিকদের স্মরণে স্মৃতিফলকে ফুল দেয়া শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানান, আহতদের চিকিৎসার পাশাপাশি এমন ট্র্যাজেডি যাতে আর না হয় সে বিষয়ে কাজ করছে সরকার। বিশ্বের ইতিহাসে অন্যতম শিল্প দুর্ঘটনার 1 যুগ পরেও নিজের হারানো সন্তানের খোঁজে এসেছেন শামসুন নাহার। বলছেন এই স্থান বারবার তাকে হাতছানি দিয়ে ডাকে। মঙ্গলবারের দিন ফিরে গেছে, বুধবারের দিন 8:30টার সময় টইসে পড়ছে। নামাজে যাইবা তো নামাজে কান্দি, বিবাসিত করতে কান্দি, খালি নামাজে কান্দি। মর্মান্তিক এই ঘটনার 12 বছরেও শেষ হয়নি বিচার। সুষ্ঠু বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দলে দলে সাভার বাজারে এসেছেন শ্রমিকদের নানা সংগঠন। এই সেক্টরে যে উন্নতি পরিবর্তন আমরা এখনো পাইনি। সুষ্ঠু বিচার আমরা দেখতে পাইনি। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন বা সুচিকিৎসা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। যারা এটার জন্য দায়ী তাদের
শাস্তির দাবি। অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। দলটির সদস্য সচিব এতে অংশ নিয়ে বলেন, আওয়ামী লীগের জাতাকলে শুধু শ্রমিক নয়, জীবন দিতে হয়েছে সাধারণ মানুষকেও। রানা প্লাজার রানার কাছে আওয়ামী ক্ষমতা কুক্ষিগত না থাকতো তাহলে সেই দিনের মতো করে আমার শ্রমিক ভাইদেরকে এই হরে ধরে আর জীবন দিতে হতো না। এ সময় শ্রম মন্ত্রণালয়ের সচিব বলেন, আহতদের চিকিৎসার পাশাপাশি শোভন কর্ম পরিবেশ সহ ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে তার মন্ত্রণালয়। রানা প্লাজা ধ্বংসের স্থানে নিহত শ্রমিকদের স্মরণে শহীদ মিনার করার জোর দাবি জানিয়েছেন শ্রমিকরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছরেও শুকায়নি আহতদের ক্ষত, থামেনি নিহতের স্বজনদের হাহাকার। তবে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে পুরোপুরি বদলে গেছে দেশের পোশাক শিল্পের চিত্র। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সবুজ কারখানা এখন বাংলাদেশে। তবে যে রানা প্লাজা ধাক্কায় এই অর্জন, সেই দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার দাবি খাত সংশ্লিষ্টদের। MS আরিফিনের রিপোর্ট। আমার বাচ্চাটার আমার বোনের কাছে রেখে দিছি, আমার বাচ্চাটা ওইখানে তাকে লেখাপড়া করে, আর আমি মানুষের পচা বাসি খাবার আমি এই খাই আমার জীবন চালাই। শিলা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে সাভারের রানা প্লাজা 6 তলায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেই রানা প্লাজাতেই 2012 সালের 24শে এপ্রিল ভাঙে তার মেরুদণ্ড, সেই সঙ্গে ভাঙে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন। রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে ফিরেছেন নীলুফা বেগমও। তবে এখনো সেদিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে জীবন যুদ্ধে হার না মানা এই নারীকে। পঙ্গু জীবন জানে কই যাবো বলেন, আমাদের একবার মনে করে জানেন আমি বিষ খায় মরে যাই, সত্যি দেন আমার পরপর আমার জীবন তো সবই হারাইছি। 7 বছর জমি বিক্রি করছি 3.5 লাখ টাকা, এখন সেই জমি 8.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা বিক্রি করে আমি মানুষের ঋণ শোধাইছি। এখন সন্তান আদি নিয়ে চাকরি খুঁজি বেড়ে কেউ চাকরি দেয় না। সেই দুর্ঘটনার দিন মাস বছর গড়িয়ে যুগ পার হলেও আহতদের স্থায়ী পুনর্বাসনে সরকারি বেসরকারি কোনো উদ্যোগ এখনো বাস্তবায়ন না করায় ক্ষোভ শ্রমিক নেতাদের। ILO কনভেনশন অনুযায়ী যতদিন তিনি বেঁচে থাকলে কাজ করতেন সেই পরিমাণ টাকা তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া। বড় আকারের যে ঘটনাগুলো রানা প্লাজা বা তাজরিনের মতো সেটার সংখ্যা কমেছে, কিন্তু যারা দোষী তাদের শাস্তি কিন্তু এখনো হয়নি, যার ফলে আমরা হাসেম প্লাজার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখছি। তবে রানা প্লাজার সেই ধ্বংসস্তূপেই লেখা হয়েছে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বাংলাদেশের বিজয়ের গল্প। দেশে বর্তমানে সবুজ পোশাক ও বস্ত্র কারখানা 240টি, আর বিশ্বসেরা 100টির মধ্যে 66টি রয়েছে বাংলাদেশে। তবে সেই ঘটনায় স্থগিত করা মার্কিন GSP এখনো বহাল করেনি ওয়াশিংটন। তবুও পোশাক রপ্তানিতে চীনের পরই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দোষ করলো পোশাক শিল্প, আর ওই GSP বন্ধ করে দিল অন্য শিল্পের। তো ওইটা একটা ছুতা, একটা অজুহাত যে ওয়ার্ল্ডে মানে বেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের। শুধু পোশাক শিল্প নয়, সব খাতে কর্মজীবীদের কর্মপরিবেশ সবসময়ই যেন নিরাপদ হয়, সেই তাগিদ শ্রম সংস্কার কমিশন প্রধানের। একটা শিল্পের উন্নতি দিয়ে তো বাংলাদেশের শ্রমজীবী মানুষের নিরাপদ কাজ, তার মর্যাদা, তার গুরুত্ব বিবেচনা করা যাবে না। এটাকে আমরা অন্য জায়গায় নিতে পারিনি, যার জন্য দেখবেন যে রানা প্লাজার পরে এই 12 বছরে যতগুলো বড় দুর্ঘটনা হয়েছে, এটি রানা প্লাজার আগের 12 বছরের চেয়ে বেশি। শ্রম সংস্কার কমিশনের তথ্য, দেশে 8 কোটি শ্রমজীবী মানুষের মধ্যে 7 কোটিরই নেই আইনি কোনো সুরক্ষা। রানা প্লাজা ট্র্যাজেডির পর দেশের পোশাক খাতের কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে এখন শক্ত অবস্থানে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ কারখানার সংখ্যাও এখন বাংলাদেশেই। শ্রমিকদের কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনে এখনই মনোযোগী হওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন বিশেষজ্ঞরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ সহ 2 প্রকল্পে বাংলাদেশকে $85 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা IDA এর মধ্যে এই চুক্তি সই হয়। বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্ব ব্যাংকের পক্ষে প্রতিনিধি গেইল মার্টিন চুক্তিতে সই করেন। এদিন বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে $65 কোটি এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প বাস্তবায়নে $20 কোটি চুক্তি হয়। চুয়াডাঙ্গার জীবননগরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আঙুর চাষ। ফুলে ফলে ভরা বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।
সুস্বাদু এই ফল চাষে লাভের আশা করছেন কৃষকরা। থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর, এমন দৃশ্যের দেখা মিলছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়েকটি গ্রামে। পেয়ারাতলা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রুহুল আমিন রিটন 2019 সালে অল্প পরিসরে পরীক্ষামূলক আঙ্গুর চাষ শুরু করেন। তবে প্রথম দিকে আঙ্গুরের ভালো ফলন হতো না। তারপরও বেশ কয়েকজন কৃষক উপজেলার বিভিন্ন গ্রামে ছোট বড় পরিসরে বাগান গড়ে তোলেন বাণিজ্যিকভাবে চাষ করার জন্য। এরপর বেশ কয়েকটি জাতে ভর করে কাটতে শুরু করে হতাশা। গেল মার্চের শুরু থেকে বাইকুনুর জাতের আঙ্গুর বাগান ভরে যায় ফুলে ফুলে। ফুল আসার 20 থেকে 25 দিনের মধ্যে ধরে ফল, আর 20 থেকে 25 দিনের মধ্যে শুরু করে পাকতে। আঙ্গুর চাষ সহজ ও লাভজনক হয় আগ্রহ বাড়ছে কৃষকদের। 1 বিঘা জমিতে 200টি চারা রোপণ করতে হয়। সার, সেচ, পরিচর্যা সহ খরচ পড়ে প্রায় 2,50,000 টাকা। আমাদের বাংলাদেশের মাটিতে যে আঙ্গুরটা চাষ করা সম্ভব এই আশরাফুল ভাই দেখাই দিয়েছে। যদি সবাই এভাবে সঠিক পরামর্শ নিয়ে চাষ করে তবে অবশ্যই আঙুর ফলে কিন্তু লাভবান হওয়া সম্ভব। এর আগে 2-1টা গাছে হয়েছে, তা আমরা টেস্ট করছি মিষ্টি। ব্যাপক আকারে দেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আমাদের যে আমদানি করি সেই আমদানি নির্ভরতা কিছুটা হলেও কমবে। লাভজনক হলে দেশব্যাপী এই জাতের আঙ্গুর চাষ ছড়িয়ে দিতে কাজ করা হবে বলে জানান কৃষি কর্মকর্তারা। যদি সিডলেস এবং মিষ্টি দুইটাই ঠিক থাকে তাহলে আমরা আশা করি এটা একটা সম্ভাবনাময় ফসল হবে এবং এটা নতুন দ্বার উন্মোচন হবে আমাদের জন্য। এবার চুয়াডাঙ্গার জীবননগরে 35 বিঘা জমি থেকে এ মৌসুমে প্রায় 300 মণ আঙ্গুর উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। মালয়েশিয়া, আরব আমিরাত, ওমান সহ বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালুর জন্য যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরা। কর্মী পাঠাতে মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সংশোধনের দাবি তুলে সংগঠনটির নেতারা বলছেন, সিন্ডিকেট ছাড়া কম খরচে কর্মীদের বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। কর্মী নিয়োগে অনিয়ম ও অবৈধ বাণিজ্যের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে মালয়েশিয়া চক্র। এমন অভিযোগে একাধিকবার বন্ধ হয়েছে দেশটিতে জনশক্তি রপ্তানি। সবশেষ গত বছরের জুন থেকে বন্ধ আছে দেশটির শ্রমবাজার। এরপর থেকে অনিয়ম বন্ধের দাবি জানিয়ে আসছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করেন রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বাইরার সদস্যরা। বলেন, কর্মী পাঠাতে মালয়েশিয়ার সঙ্গে করা সমঝোতা স্মারক সংশোধন করতে হবে, কম খরচে নিশ্চিত করতে হবে জনশক্তি রপ্তানি। রিসিভিং কান্ট্রিগুলোর সাথে সমন্বয় করে যেই পদ্ধতিতে সরকার চুক্তি করবে আমরা সেই চুক্তিতে সরকারের সিদ্ধান্তের মধ্যে থেকে আমরা এদেশ থেকে শ্রমিক রপ্তানি করতে চাই। একটা অ্যাপস বন্ধ হয়েছে, যে অ্যাপস আগে কাজ হতো, কিন্তু সেই অ্যাপসেও কিছু ফাইল এই মুহূর্তে পেন্ডিং আছে, যে ফাইলগুলি সুরাহা করা প্রয়োজন। এ সময় তারা অভিযোগ করেন, বিগত সরকারের অসাধু চক্রের মাধ্যমে নির্দিষ্ট কিছু এজেন্সি কর্মী পাঠানোর কারণে মালয়েশিয়া যেতে খরচ বেড়েছে। কুক্ষিগত করে রাখা শ্রমবাজার উন্মুক্ত করার দাবি তাদের। মন্ত্রণালয় এসে হুমকি দিয়েছে যে বাজার বন্ধ করতে হবে। আমি বলতে চাই সেই কুচক্রী মহল যে তোমার নেতারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সুতরাং তোমরা বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ করতে চাও, সেইটা কিন্তু কখনো হতে দিব না। আমরা চাই অনতিবিলম্বে যে সকল দেশগুলি বন্ধ আছে সেই সকল দেশ উন্মুক্ত করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন বাইরার সদস্যরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর, পিছিয়ে গেল সাফ চ্যাম্পিয়নশিপ। 1 বছর পিছিয়ে 2026 সালে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। চলতি বছর জুনের শেষে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবার পিছিয়ে গেল তা। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বাধে বিপত্তি। ভেন্যু ও সূচি নির্ধারণ না হওয়ায় যথাসময়ে টুর্নামেন্ট আয়োজন নিয়ে দেখা দেয় শঙ্কা। টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজন করতে পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন হয়নি বলে জানায় সাফের সদস্য সংস্থা ও মার্কেটিং পার্টনার স্পোর্টফাই। তাই 2026 পর্যন্ত দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের এই আসর স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করে সাফ। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে কবে এবং কোথায় সাফের পরবর্তী আসর বসবে তা নিয়ে কিছুই জানায়নি সংস্থাটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে ষড়যন্ত্র চলছে অভিযোগ বিএনপি নেতাদের। বললেন, চক্রান্তের জাল বিস্তার করছে প্রশাসনে থাকা স্বৈরাচারীর সহযোগীরা। বিশ্বব্যাপী বর্জ্য তৈরি করছে বর্তমান সভ্যতা। কাতার বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা। কার্বন নিঃসরণ মুক্ত বিশ্ব গড়তে তরুণদের কাজ করার আহ্বান।
জনগণ এখন আর থাকতে পারে না মশার কামড়ে। ঠিক মতো ওষুধ দিত তাহলে মশা একটু কমতো। মশক নিধনে শত কোটি টাকা খরচেও ফলাফল শূন্য। ঢাকার 2 সিটির কার্যক্রমকে লোক দেখানো বলছেন নগরবাসী। ওষুধের মান নিয়ে প্রশ্ন। বর্ষায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আশঙ্কা। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।